বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক দিনের মেহনতের ফল আজকে এইটা পাওয়ার কাছাকাছি আমরা। তো আল্লাহর কাছে প্রথমেই সবাই প্রার্থনা করে নেব যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করার যে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এতদিন এই ক্লাসে অংশগ্রহণ করছি, তো এর পূর্ণ ফায়দা যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে। তো আজকের কথা ছিল যে আজকে আমরা প্রত্যেকটা হরফকে ধারাবাহিকভাবে আমরা যে মস্কটা করব, তো এইটা হবে মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী। প্রথমে 1 নম্বর মাখরাজ, তারপর 2 নম্বর মাখরাজ, এই মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী হরফগুলির মস্ক আমরা করব। তো এর আগে শুরুর কিছু কথা, মস্কের সময় যে বিষয়টা বিশেষভাবে মনে রাখতে হবে, সেই বিষয়গুলো হলো এমন যে একটা হরফ যখন সামনে আসবে, তো প্রথমে দেখতে হবে ওই হরফের মাখরাজটা কি। সর্বপ্রথম আমার খেয়ালটা হবে ওই হরফের মাখরাজটা কি। আর মাখরাজের যে সূক্ষ্ম পার্থক্যগুলো বলা হয়েছিল ওইগুলো আমাদের মনে রাখতে হবে। অন্যথায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টা খেয়াল না করলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন প্রথম মাখরাজটাই যদি দেখি, হামজা এবং হা একই মাখরাজ, কিন্তু হামজাটা একটু নিচে, হাটা একটু উপরে। তো এখন যদি আমি এটা খেয়াল না রাখি, তখন আমি অযথা একটা সন্দেহের মাঝে ভুগবো যে আমার হামজা এবং হাটা এক জায়গা থেকে হইতেছে না। হাটা স্বভাবগতভাবেই হামজার থেকে একটু উপরে ওঠে। তো ওই পার্থক্যগুলো একটু মনে রাখতে হবে। সর্বপ্রথম খেয়ালটা থাকবে আমাদের মাখরাজের দিকে। মাখরাজের দিকে যখন আমরা দেখব, তখন আমরা হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ করবে এটা বুঝতে পারবো। তারপর দেখতে হবে ওই হরফের সিফাতগুলি কি কি। হরফের সিফতের দিকে তাকাইতে হবে। আর এইটা এখন আশা করি অনেকের সিফতের জন্য আলাদা অত বেশি সময় ভাবার প্রয়োজন হয় না। এখন একটু সিফত নির্ণয়টা আমাদের চালু হয়েছে আগের তুলনায়। তো এটা কঠিন মনে হইলো, আসলে বিষয়টা অতটা কঠিন না। যখন এইভাবে আমরা একটু সামনের দিকে পথ পাড়ি দেব, তখন দেখবেন যে এগুলো আরো সহজ মনে হইতেছে। তো দ্বিতীয় খেয়ালটা হবে আমাদের সিফতের দিকে। সিফতের দিকে খেয়াল হবে। আর আমাদের তো এই বিষয়টা জানাই আছে যে সবগুলি সিফত আপনার খেয়ালের সাথে আদায় করতে হবে না। কিছু কিছু সিফত এমন, প্রত্যেকটা হরফের মাঝে, প্রত্যেকটা হরফে, একটা হরফে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 7টি সিফত থাকে। তো এর মাঝে প্রত্যেকটা হরফে আপনি বেশির থেকে বেশি, কোন হরফের মাঝে এমন একটা সিফতও পাবেন না। এমন 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 হরফ আছে 2-1টা যেখানে আপনার গুরুত্ব সহকারে আদায় করতে হবে এমন একটা সিফতও নেই। মাখরাজ থেকে স্বাভাবিকভাবে উচ্চারণ করলেই হরফটার উচ্চারণটা সঠিকভাবেই বের হবে। আর কিছু কিছু হরফ আছে যেগুলার 2-2টা থেকে 3টা, সর্বোচ্চ 2টা থেকে 3টা সিফত এমন পাওয়া যাবে যেগুলো কিনা
একটু সমস্যাকর। তো এমন হরফ কম, এমন হরফের সংখ্যা কম। তো এইটা যখন আমরা এক একটা করে সামনের দিকে যাব, তখন এই যার মাঝে বেশি সমস্যা, এটা ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। তো দ্বিতীয় বিষয়টা থাকবে আমাদের সিফতের দিকে। আর তৃতীয় যে বিষয়টা, এটা হলো হরফের হরকতটা কি। হরফের মাঝে যদি জবর, জের, পেশ, জজম, জবর, জের, পেশ, জজম ইত্যাদি এগুলো থাকে, এই চারটা, জবর, জের, পেশ, জজম। তো ওই ক্ষেত্রে মুখ সর্বদা খোলা রাখতে হবে, মুখ খোলা থাকবে, মুখ গোল হবে না, মুখটা স্বাভাবিক অবস্থায় যেমন দূরত্বে থাকে ওইটা ঠিক থাকবে। আর যখন পেশের উচ্চারণ আমরা করব, তখন আমাদের ঠোঁটটা গোল হবে, একেবারেই গোল হয়ে যাবে। তো এই তিনটা বিষয়। আর একটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায়, ওইটা সব হরফ হয় না, কিছু কিছু হরফের ক্ষেত্রে হরফটা উচ্চারণ করতে গেলে এইগুলা বেশি সমস্যা হয়, ইস্তেলার মাঝে এই সমস্যাগুলো বেশি হয়। তো হরফ উচ্চারণ করার সময় নাকে কিছুটা আওয়াজ যায়। তো একটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র গুন্না এবং মিম নুন, মিম নুন এই দুইটা হরফে জবর, জের, পেশ যা দিয়েই পড়েন না কেন আওয়াজ নাকে যাবে। কারণ মিম আর নুনের মাঝে একটা সত্তাগত সিফত হলো গুন্না। তো এইটা আমরা পড়িনি এই সিফতটা, কারণ এইটার প্রয়োজন ততটা পড়ে না। তো নুন, মিম এবং গুন্না এই কয়টা বিষয় ছাড়া নাকের মাঝে কোনো আওয়াজ যাবে না। বিশেষ করে ইস্তিলার হরফে এই সমস্যাগুলো বেশি হয়, যেমন প, প। তো এইখানে মোটা করতে গেলে অনেকের আওয়াজটা নাকে চলে যায়। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে নাকটা চেপে ধরে আওয়াজটা করতে হবে, যদি এমন সন্দেহ হইতে থাকে যে আওয়াজ নাকে যাইতেছি কিনা। তো এই ক্ষেত্রে নাকটা চেপে ধরে উচ্চারণ করতে হবে। তো তখন আমি বুঝতে পারবো যে আসলে আওয়াজটা নাকে যাইতেছি কিনা। আর ওই শুরুতে যে আয়নার কথা বলা হয়েছিল, তো আজকের থেকে আমাদের আয়নার প্রয়োজন হবে, অর্থাৎ মুখটা গোল হইতেছি কিনা, আবার যখন খোলা থাকার কথা খোলা থাকতেছি কিনা। তো এই বিষয়গুলো দেখতে হবে। তো এইটা হলো, আমরা যখন মস্ক করব তখন এই বিষয়ের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল দিতে হবে। প্রথমে যে যে হরফটা আমি উচ্চারণ করব ওই হরফটার মাখরাজটা কি, আর ওর মাখরাজের একেবারে নির্দিষ্ট স্থান কোনটা। একই হরফে একাধিক মাখরাজ থাকলে আমরা ওইখানে পার্থক্যটা শিখছি, কোন জায়গা, কোন হরফটা কোন জায়গা থেকে। একই হরফে একাধিক মাখরাজ থাকলে একটু একটু পার্থক্য আছে প্রত্যেকটা হরফের মাঝে। তো প্রথম দৃষ্টি থাকবে আমাদের মাখরাজের দিকে। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, ওইটা হলো হরফের সিফত। হরফের সিফতের দিকে খেয়াল দিবে, এই হরফের সিফত গুলা কি। তারপরের খেয়ালটা আমাদের থাকবে এই হরফে জবর, জের, পেশ নাকি জজম আছে। আব্দুর রহমান ভাই একটা খেয়াল দিচ্ছে যে মোবাইলের সেলফিকে আয়না হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটা আলাদা আয়না নিয়ে নেওয়াটাই ভালো। তো যে দ্বিতীয় বিষয়টা ছিলাম, প্রথম 1 নাম্বার হরফের মাখরাজের দিকে খেয়াল করতে হবে, দ্বিতীয় বিষয়টা হলো হরফের সিফতের দিকে খেয়াল করতে হবে, তৃতীয় বিষয়টা হলো হরফে জবর, জের, পেশ নাকি জজম কি আছে। যদি পেশ থাকে, শুধুমাত্র পেশ বলার সময় আমাদের মুখটা একেবারেই গোল হবে, আর বাকি সর্ব অবস্থায় মুখটা খোলা থাকবে। জজমের উচ্চারণও যখন করব তখন আমাদের মুখ খোলা থাকবে, মুখ একেবারেই খোলা। ঠোঁটের দুই কিনারার দূরত্ব স্বাভাবিকভাবে যেমন থাকে এমনই থাকবে। ঠোঁটের দুইটা কিনারা কাছাকাছি এসে এটা গোল আকৃতি ধারণ করবে না, সামান্যতম গোলও এইখানে গ্রহণযোগ্য হবে না। তারপরের যে বিষয়টা, ওইটা হলো যে আমাদের আওয়াজ নাকে যাচ্ছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেটা বলা হইলো যে মিম, নুন এবং গুন্না, মিম, নুন এবং গুন্না যখন উচ্চারিত হবে ওই ক্ষেত্রে শুধু আওয়াজ নাকে যাবে, বাকি যতগুলো হরফ আছে কোনো হরফের আওয়াজই নাকে যাবে না। তো এই নাকের সমস্যা থেকে বাঁচার জন্য যদি মনে হইতে থাকে যে আওয়াজটা নাকে যাইতেছে, ওই ক্ষেত্রে নাক চেপে ধরতে হবে, নাকটা চেপে ধরে উচ্চারণ করতে হবে। আর শেষের বিষয়টা, একটা আয়না রাখতে হবে সাথে, একটা আয়না থাকলে বিষয়টা
সহজেই নিজের চোখে পড়বে যে আমার আসলে ঠোঁট গোল হইতেছে কিনা। কারণ প্রাথমিক অবস্থায় আয়না না থাকলে বোঝা সম্ভব না যে আপনার ঠোঁট গোল হইতেছে নাকি ঠিক মতো খোলা থাকতেছে। তো এই বিষয়টা বোঝার জন্য একটা আয়না নিতে হবে। তো আজকে আমরা মস্ক শুরু করবো ইনশাল্লাহ। মোটামুটি অনেকেই চলে আসছে, 22 জন আছে একসাথে এখন। তো এই মস্কের শুরুতে কারো যদি কিছু বলার থাকে। কারো কিছু বলার থাকলে তাহলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেহেতু বললাম যে আমরা মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী প্রত্যেকটা হরফের মশকগুলো করব। তো প্রথমে মাখরাজের আমরা জানি যে মাখরাজের 5টা পার্ট থেকে মাখরাজটা উচ্চারিত হয়, 5টা অংশ। তো প্রথম হলো হলক, তারপর লিসান, তারপর প্রথম আমরা ওইখানে পড়ছিলাম জাউফ, মুখের খালি জায়গা, তারপর হলক, তারপর লিসান, তারপর শাফাতাইন, তারপর খয়সুম, নাকের বাসি। তো হলকের হরফ থেকে আমরা শুরু করব। হলকের প্রথম মাখরাজ কি? 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা এবং হা। আর আমরা এই বিষয়টা জানি যে হামজা এবং হা হলকের শুরু থেকে হলেও হামজাটা হলকের নিচের অংশ থেকে আর হাটা হলকের উপরের অংশ থেকে হবে। হামজা, তো হামজাটা আমরা আগে শুরু করি। হামজা, পারভেজ ভাই কিছু বলবেন বোধহয়? না, ভুল করে হাত উঠে গেছে, কথা শুনতে পাচ্ছিলাম না তো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আজকে আমরা যে মস্ক করব, মস্কের সময় আমি যখন উচ্চারণ করব আপনারাও প্রত্যেকেই আমার সাথে সাথে উচ্চারণটা করবেন। তো প্রথম হলকের প্রথম হলফ হলো, প্রথম মাখরাজটা হলো হলকের শুরু থেকে হামজা হা। তো আমরা জানি হামজা হলকের শুরুর নিচের অংশ থেকে, হলকের শুরুর নিচের অংশ থেকে হামজা, আর হলকের উপরের অংশ থেকে, হলকের শুরুর উপরের অংশ থেকে হা। এখন আমরা আসি হামজার সিফত কয়টি? হামজার কয়টি সিফত এবং কি কি, কে বলবেন? একজন হাত দেখাইয়া তারপর আসেন। হামজার সিফত কয়টি, কে শুনাবেন? হ্যাঁ পারভেজ ভাই। হ্যাঁ ওস্তাদ, আসসালামু আলাইকুম। হামজার সিফাত হচ্ছে মোট 5টা, মানে 5টা আর কি। হ্যালো, জি হ্যাঁ, জি বলেন পারভেজ ভাই। জি শুনতেছি। জাহার, সিদ্ধা, তারপরে হচ্ছে ইস্তিফাল, ইনফিতা আর ইসমাত। এই 5টা হচ্ছে হামজার সিফাত। ইসমাত, হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। এইখানে দেখেন হামজার আমরা সিফত পেলাম 5টা। আচ্ছা এইখানে কে বলতে পারবেন যে হামজার মাঝে কয়টা শক্তিশালী সিফত আর কয়টা দুর্বল সিফত? হামজার মাঝে শক্তিশালী সিফত কয়টি? হামজার মোট সিফত পেলাম আমরা 5টি, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হ্যাঁ পারভেজ ভাই, হামজার মাঝে কয়টা শক্তিশালী সিফত আছে? আমার যতটুকু, মানে আমি একদম স্পষ্ট না, মানে যতটুকু কালকের ডিসকাশন শুনছি, জাহারা সিদ্ধা 2টা বোধহয় শক্ত সিফাত আছে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। 2টা হলো শক্ত সিফত, হামজার 2টা সিফত শক্ত। হামজার মোট সিফত হলো 5টার জাহার, সিদ্ধা প্রথম 2টা সিফত হলো শক্তিশালী সিফত, আর 2টা সিফত হলো দুর্বল, ওইটা হলো ইস্তিফাল এবং ইনফিতাহ। আর আমরা জানি যে পঞ্চম ভাগের যে সিফতটা আছে, দুটোটা সিফত হলো মধ্যম, শক্তিশালীও না আবার দুর্বলও না, মধ্যম। তো ওইখানে হলো হামজার শেষ সিফতটা হলো ইসমাত। তো হামজার মাঝে আমাদের হামজার উচ্চারণ করার ক্ষেত্রে যে বিষয়টাকে খেয়াল করতে হবে ওইটা হলো
জাহারের কাজটা কি? জাহারের কাজ হলো মাখরাজের উপর একটা প্রেসার রাখা, একটা চাপ রাখা, যে কারণে বাতাস বন্ধ থাকবে। আর সাধারণত হামজার ক্ষেত্রে বাতাসটা বের হয় না। সিদ্ধার কাজই একই ধরনের, যে মাখরাজে চাপ থাকবে, আওয়াজটা শক্ত হবে, আওয়াজটা শক্ত হবে আর আওয়াজ বন্ধ থাকবে। তো আমরা এটাও জানি যে আওয়াজটা তখনই বন্ধ থাকে যখন জজম বা তাসদীদ যুক্ত হয়। তো হামজার উচ্চারণের ক্ষেত্রে এই দুইটা সিফতের দিকে খেয়াল দিলেই মোটামুটি হামজার উচ্চারণটা ঠিক করা সম্ভব। আর মাখরাজের দিকে তো খেয়াল দিতে হবেই। তো হামজার উচ্চারণটা আমরা করার চেষ্টা করব। তো বিশেষভাবে যেটা খেয়াল করতে হবে, হামজার জাহার এবং সিদ্ধা সিফত। আর বাকি যে তিনটি সিফত আছে, ইস্তিফাল, জিব্বার গোড়া নিচে থাকবে, তো এটা স্বাভাবিকভাবে জিব্বার গোড়া নিচেই থাকে। ইনফিতাহ, জিব্বার মধ্যখান নিচু থাকবে, এইটাও ঠিক থাকে। আর শেষ সিফত হলো ইসমাত। আর ইসমাতের কাজ হলো মাখরাজ থেকে হরফটা স্থিরভাবে উচ্চারিত হওয়া, অর্থাৎ মাখরাজটা স্থির থাকবে, জমে থাকবে। এই ধরনের পড়ছিলাম আমরা ইসমাতের সংজ্ঞাটা। এই হলো হামজার মাঝে আমাদের কি কাজগুলো করতে হবে। তো এখন আমরা হামজাটাকে জবর দিয়ে উচ্চারণ করব। তো এই ক্ষেত্রে জবরের উচ্চারণে মুখ খোলা থাকবে, অর্থাৎ মুখে একটা হাসি হাসি ভাব থাকবে। স্বাভাবিকভাবে যখন মানুষ একটু হাসি দেয়, মুখ খুলে হাসি দেয় কিন্তু আওয়াজ হয় না, মুচকি হাসি ধরনের, মুখটা খুলবে, হালকা একটু হাসি দিল, হাসি হাসি মুখ। তো হাসি দিলে ঠোঁটের দুই কিনারাটা একটু ছড়ায়, তো ওই হাসি মুখে আমরা উচ্চারণটা করব হামজার। তো হলকে শুরুতে চাপ দিতে হবে, একটা বাড়তি চাপ থাকবে। আর মস্কের সময় আমরা চেষ্টা করব যেন একটু বাড়াবাড়ি হয়, পরিমাণের থেকেও বেশি হয়। পরিমাণের থেকেও, যেখানে যেটা বলা হয়েছে আওয়াজ বন্ধ রাখতে হবে, তো আওয়াজটা পরিপূর্ণভাবে আমরা বন্ধ করার চেষ্টা করব। বাতাস বন্ধ, বাতাস পরিপূর্ণভাবে বন্ধ। মাখরাজে চাপ দিতে বলা হয়েছে, তো আমরা চেষ্টা করব আমাদের যতটুক সম্ভব ততটুক চাপ দিয়ে মাখরাজ থেকে উচ্চারণটা করা। আমি যখন বলবো আমারটা একটু খেয়াল করে শোনার পর আপনারা ওইটা উচ্চারণ করবেন। আ, আচ্ছা, আমার সাথে 2 থেকে 3 জন লোক দরকার এমন, যাদের অডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো অতিরিক্ত আওয়াজ নেই। হ্যাঁ, শাকিল ভাই একজন পাইলাম, শাকিল ভাই। 3 জন হয়ে গেছে। শাকিল ভাই, সাজ্জাদ ভাই আর রফিক ভাই, রফিকুল ইসলাম ভাই। হ্যাঁ, এই 3 জন। আচ্ছা, বাকিরা যাওয়ার দরকার নেই। শাকিল ভাই, সাজ্জাদ ভাই আর রফিকুল ভাই। সাজ্জাদ ভাই, আপনার অডিওটা চালু রাখেন। আমি যখন পড়বো তখন আপনারাও পড়বেন। অডিও একসাথে থাকলে 3 জনের অডিওটাই চালু রাখেন। রফিকুল ভাই, আপনার অডিও চালু রাখেন। হ্যাঁ, আমি যখন উচ্চারণগুলো করব আপনারা সবাই আমার সাথে উচ্চারণটা করবেন। এই 3 জনের সাথে রাখলাম এই জন্য বুঝতে সহজ হবে। সাইডে যদি কোনো আওয়াজ হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমরা হামজার উচ্চারণ করতেছিলাম। তো হামজার ব্যাপারে কি এইটা আলোচনাটা হইলো। তো হামজা জবর দিয়ে উচ্চারণ করব, ঠোঁটটা যেন খোলা থাকে। আ আ আ একসাথে। হ্যাঁ, আমি বলার একটু পরেই সবাই একসাথে করার চেষ্টা করবেন। আ আ দেখবেন ওই বাংলা যে আমরা বলি স্বর আ, স্বর অ এবং স্বর আ, স্বর অ স্বর আ, এই দুইটার মাখরাজ কিন্তু হামজার মাখরাজের জায়গায়, হলকের শুরু থেকে। তো বাংলা অটা, আমি, আ, প্রথমে শ্বাসটা পরিপূর্ণভাবে বন্ধ করবেন। শ্বাসটা পরিপূর্ণভাবে বন্ধ হবে, শ্বাসটা বন্ধ থাকবে। এই বন্ধ থাকা অবস্থায় আওয়াজটা চালু হয়ে যাবে। আওয়াজের কাজটা শ্বাস পরিপূর্ণ বন্ধ রাখবেন, তারপর শুরু করবেন। আ আ আ আ আ আ আ করে চাপ দিবেন, কোনো যেন দুর্বলতা না থাকে, অর্থাৎ আপনার সর্বোচ্চ শক্তি ব্যয় করবেন।
এখন আমাদের আওয়াজ ঠিক করার দরকার। আওয়াজ ঠিক করার জন্য আওয়াজটাকে খুলতে হবে, আওয়াজের মাঝে জড়তা রাখা যাবে না। আওয়াজের মাঝে যদি আমি জড়তা রাখি তখন কিন্তু আমার আওয়াজটা ক্লিয়ার হবে না। আ আ এখন আমরা জেড দিয়ে উচ্চারণ করব। জেরের উচ্চারণেও জবরের সময় যেমন মুখ খোলা থাকছে, তো জেরের সময় মুখটা ওইভাবে খোলাই থাকবে, তবে ওই দুই ঠোঁটের দূরত্ব একটু কম থাকবে। অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের দূরত্বটা জবরের সময় একটু বেশি থাকে, জেরের ক্ষেত্রে একটু কম থাকে। এখন আমরা জের দিয়ে উচ্চারণ করব। ই ই ই যত শক্ত করা যায় উচ্চারণ, মাখরাজের উপর যত চাপ দেওয়া যায় তত বেশি। প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চাপ দেওয়ার চেষ্টা করবো আমরা। এই ঠোঁট যেন ঠিক থাকে, খোলা থাকে। এই এবার পেশের সময় আমাদের ঠোঁটটা একেবারেই গোল হয়ে যাবে, একেবারেই গোল, পরিপূর্ণভাবে আমাদের ঠোঁটটা গোল হয়ে যাবে পেশের সময়। উ উ উ উ আওয়াজটা যেন ওর মতো না হয়, ও ও ও না, উ উ। বাংলা যে রস্যুকার আছে, উ উ। আর যদি কারো মুখ থেকে বাতাস বের হওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য সতর্কতামূলক মুখের কাছে হাতের উল্টা পিঠটা মুখের কাছে রাখলে এটা সহজেই বোঝা যাবে যে আসলে মুখ থেকে বাতাস বের হইতেছে কিনা। আর উ উ উ উ উ উ। এবার আমরা তিনটে একসাথে করার চেষ্টা করব। ই, জায়গা একটু কম হয়ে গেল। আ ই উ আ আ ই। হ্যাঁ, আমার সাথে লাইনে যারা আছেন একসাথে বলার, আমি বলা শেষ করব, বলা শেষ করার পর সামান্য একটু এক গোনা পর্যন্ত একটু সময় নেবেন, তারপর একসাথে বলবেন। উ উ আ আ ই উ আ ই উ। আমরা এবার প্রত্যেকটা উচ্চারণ দুইবার করব। আ 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 ই ই ই ই ই ই উ 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 সাজ্জাদ সাজ্জাদ নাইম ভাই, আপনি কি কিছু বলতে চাইতেছেন? সাজ্জাদ ভাই, সাজ্জাদ নাইম, সাজ্জাদ তো না, শাহাদাত নাইম ভাই, শাহাদাত নাইম ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন। হ্যাঁ, আবার দেখেন, আমরা দুইবার দুইবার করে উচ্চারণটা করব। আ আ আ আ ই ই ই ই ই উ উ। উ উ হ্যাঁ, তো এটা আমাদের গেল হরকতের উচ্চারণ, হামজা দিয়ে হরকতের উচ্চারণ। এখন আমি দুই একজনেরটা শুনবো, কে শোনাবেন আগে? এবার যারা লাইনে ছিলেন আপনারা লাইনটা কেটে দিই। হ্যাঁ, রফিকুল ভাই শোনাবেন, বলেন রফিকুল ভাই। আ আ দুইবার দুইবার করে শুনান রফিকুল ভাই, দুইবার দুইবার করে শুনান, বুঝতে সুবিধা হবে আমার। আ আ হ্যাঁ ই ই উ হ্যাঁ, মাশাআল্লাহ। উ হ্যাঁ, চাপ দিতে হবে আরো, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, জি হযরত। জি বলেন। আ আ ই ই উ উ ই ই হ্যাঁ, ই উ ই উ উ উ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবার সাজ্জাদ হুসাইন ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুরু করেন। আ আ ই ই হ্যাঁ, উ ইতে আরো হ্যাঁ, সাজ্জাদ ভাই, এইটা আর একটু বলেন তো। ই ই হ্যাঁ, মাখরাজে আরো একটু চাপ দেওয়ার চেষ্টা। ই ই ই ই হ্যাঁ, এবার শেষেরটা। উ উ ঠিক আছে, এখানে দেখেন, এখানে মাত্র উচ্চারণ কিন্তু তিনটা, আ ই উ। এই তিনটা উচ্চারণ এইখানে আমরা দেখতেছি তিনটা, এই তিনটা উচ্চারণ যদি আমরা ঠিক করি, এই কোরআনের মাঝে, কোরআন শরীফের মাঝে এই তিনটা উচ্চারণ হাজার হাজার বার আসছে। এই তিনটা উচ্চারণ যদি আমরা আলাদাভাবে ঠিক করে নিতে পারি, তো এই হাজার হাজার উচ্চারণ আমাদের ঠিক হয়ে যাবে। এবার সিদ্দিক ভাই, জি সিদ্দিক ভাই, হযরত, জি হযরত। জি শুনান, জি শুনান। আ আ ই ই হ্যাঁ উ উ হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হইতেছে। মোর্শেদ ভাই। আ আ ই ই উ উ। হ্যাঁ, মনে করেন আমরা এই পড়াগুলো এমন যে পড়ার সময় মাদ্রাসায় যদি কারো যাওয়া আসা থাকে, দেখবেন যে এইগুলো যখন পড়ে, যে সমস্ত জায়গায় কেরাত বিভাগে বা মক্তবে, ওইখানে চিল্লা পাল্লার এত বেশি আওয়াজ থাকে, মনে হইতেছে যে যুদ্ধ চলতেছে, তেমন অবস্থা। তো এগুলো একটু জোরে সোরে করতে হবে, একটু জোরে সোরে করলে তো আমাদের আওয়াজের যে জড়তাটা আছে, তো এই জড়তাটা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর কে শোনাবেন? গাজী ভাই, গাজী সালাউদ্দিন ভাই। জি উস্তাদ। জি সালাউদ্দিন ভাই, শুরু করেন। ই ই উ উ
শুরু প্রথম সালাউদ্দিন ভাই প্রথমটা আমি শুনি নাই, প্রথমটা আরেকবার বলেন। আ আ ই ই হ্যাঁ উ উ হ্যাঁ, এই শেষে হরফের উচ্চারণ যখন শেষ হবে, তো হরফের উচ্চারণটা খুবই স্বল্প সময়, কিন্তু এর মাঝে তিনটা অংশ আছে। হরফের উচ্চারণটা শুরু কেমন হবে, হরফের উচ্চারণের মাঝের অবস্থা কেমন থাকবে, হরফের উচ্চারণটা শেষ কিভাবে হবে। তো এই শেষের বিষয়টাও খেয়াল রাখতে হবে। জি উস্তাদ। এইখানে শেষটা হবে এমন ভাবে যে এর দ্বারা যেন আর একটা কিছু বোঝা না যায়। যেমন মনে করেন আমি একটা আ আ যদি আ বলি, তখন কিন্তু একটা হামজা থাকবে না। তখন দেখা যাবে যে যদি আমি বলি আ, তখন হবে কি, তখন হামজার পরে আর একটা জজম যুক্ত হামজা হয়ে যাবে আ। তো আ না, আ শেষটা এমন ভাবে শেষ হবে যেন এরপর আর কিছু বোঝা না যায়। বুঝতে পারছি উস্তাদ। জি শেষে যেন আর কিছু আর ঠিক আছে, মাশাআল্লাহ সবারটা সুন্দর হয়েছে। তবে আমাদের জেরের মাঝে গিয়া একটু দুর্বল মনে হইতেছে। এই 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 জবরের মাখরাজ যেখানে, জেরের মাখরাজ ওই একই জায়গায়, তবে জেরের মাঝে একটু সমস্যা হওয়ার কারণও আছে। কারণ জের হইছে ইয়ার থেকে, জবর আলিফ আরবি স্বরবর্ণ ধরা যাইতে পারে তিনটা, ওয়াও আলিফ এবং ইয়া। পেশটা হইছে ওয়াও এর সাদৃশ্য, জেরটা হইছে ইয়া এবং জবরটা হইছে আলিফের মতো। তো ইয়াটা একটু নিচ থেকে উচ্চারিত হয়, অর্থাৎ ইয়ার উচ্চারণটা একটু ই ই নিম্নমুখী আওয়াজটা, ই ই বি তি নি, নিম্নমুখী আওয়াজটা। এই কারণে একটু ইয়ায় একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো ইয়ার ক্ষেত্রে আর একটু, ওই জেরের ক্ষেত্রে আর একটু জোর লাগাইতে হবে। এই এই তারপর পেশের ক্ষেত্রে ও ও, পেশের সময় বিশেষভাবে যেটা খেয়াল রাখতে হবে যে ঠোঁটটা যেন ঠিক মতো গোল হয়, ও ও। আর পেশ থেকে পেশ দিয়ে উচ্চারণের সময় ওই বাতাস বের হইতেছে কিনা এইটা সহজ বোঝাটা একটু সহজ হয়। পেশ দিয়ে যখন উচ্চারণ হয় তখন বাতাস বের হয় কিনা এইটা বোঝা একটু সহজ হয়। তো এই সময় একটু মুখের কাছে হাত, ওই যেখানে বাতাস বন্ধ থাকার কথা, যদিও একটু ছাড় থাকতে পারে, কিন্তু আমরা কোনো ছাড় দেওয়ার চেষ্টা করব না। আমাদের নিয়ত থাকবে যে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না, যেখানে যেটা বলা হয়েছে ওইটাই খেয়াল করব। তো এখন জবর জের পেশ গেল, এখন আমরা একটু জজম দিয়ে দেখি। বা বি বু। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, জজমের যে উচ্চারণটা আছে, জজমের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের অবস্থাটা থাকবে জবরের উচ্চারণে যেভাবে খোলা থাকতো, জজমের উচ্চারণেও ঠোঁটটা ওইভাবে খোলা থাকবে। হ্যাঁ, ওই যে তিনজন ছিলেন ওই তিনজন আবার একটু আসেন, যারা সাথে ছিলেন তারা আবার একটু আসেন। তো এখানে দেখেন জজমের উচ্চারণ বা বা বা। বা আমরা জানি এইখানে জজমের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সিদ্ধা সিফতটা, আওয়াজটা একে থাকার একটু সুযোগ দেওয়া যাবে না। বা বা যেমন আমরা পড়ি না মা কুল, ওইভাবে বা 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 বি
বি বি বি বি বি বি বু বু এই বু বলার সময় ঠোঁট গোল করবেন, বুর উচ্চারণ যখন শেষ হবে তখন এই গোলটা ছেড়ে দিবেন। গোলটা গোল যে একটা গোল ঠোঁটের অবস্থানটা গোল ছিল এই গোলটা ভেঙে ফেলবেন, গোল আর রাখবেন না। বু 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 আবার শুরু থেকে বা 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 বি 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 বু। বু বু এবার তিনটে একসাথে করবো আমরা। বা বি বু বা বি বি বু বু বা বি বু বা বা বি বি বু বু আওয়াজ বাতাস সব বন্ধ রাখতে হবে এই জজমের ক্ষেত্রে। জজমের ক্ষেত্রে আওয়াজ বাতাস সব বন্ধ রাখতে হবে, এদিকে বিশেষভাবে খেয়াল দিবেন। বা বি বু বা বা বি বি বু বু এইটা গেল আমাদের হামজা। এখন হলকের দ্বিতীয় মাখরাজটা কি, ওই দ্বিতীয় হরফটা কি হলকের শুরু? দ্বিতীয় হরফটা হলো হা। হ্যাঁ দ্বিতীয় হরফটা গোল হা। হ্যাঁ তো হার উচ্চারণটা সহজ, আর এইখানে আপনার কোনো বাধা নিষেধ নেই। হার উচ্চারণে আপনার আওয়াজ চালু, বাতাস চালু, একেবারেই শিথিল। আর আমরা গতকালকে জানছি যে হা হইছে অধিক দুর্বল একটা হরফ, অধিক দুর্বল হরফ হা। হার মাঝে কোনো শক্তি নেই, কোনো চাপাচাপি নেই, হার মাঝে কোনো চাপ দেওয়া যাবে না। যদি চাপ দেই তখন দুর্বল হরফ, তো এর অস্তিত্বের মাঝে সমস্যা হয়ে যাবে। তো হাটা একেবারে সহজ রাখতে হবে। তো হাটা আর হার সিফতটা হলো কি, হার সিফত হলো মোট 5টি। মোট 5টি। 1 নাম্বার হামস, হামস 2 নাম্বার রিখওয়া, 3 নাম্বার ইস্তিফাল, 4 নাম্বার ইনফিতাহ, 5 নাম্বার ইসমাত। হামসের কাজ কি? বাতাস চালু। রিখওয়ার কাজ আওয়াজ চালু নরম। তারপর ইস্তিফালের কাজ কি? জিহ্বার গোড়া নিচু থাকবে, আওয়াজটা পাতলা হবে। ইনফিতার কাজ হলো জিহ্বার মধ্যখান নিচু থাকবে। আর ইসমাতের কাজ হলো ওর মাখরাজ থেকে স্থিরভাবে আওয়াজ উচ্চারণটা বের হবে, মাখরাজে কোনো নড়াচড়া নেই। তো এখন দেখি হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ। হা আপনার বাতাস বের করেন, আওয়াজ বের করেন, সব বের করে দিবেন। মনে রাখতে হবে হার মাঝে যেন, হার মাখরাজে যেন বেশি হ্যাঁ 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 এইভাবে চাপাচাপি হ্যাঁ না। হ্যাঁ 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 হা হ্যাঁ 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 হা হি 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 হু 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 এত বেশি টান দেওয়ার দরকার নেই। হু 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 হ্যাঁ 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 হা হি 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 হু 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 হ্যাঁ 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 হা হা হ্যাঁ হ্যাঁ হা হা হ্যাঁ হি 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 হু 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 হুম। ঠিক আছে, হাই ইনশাল্লাহ কারো সমস্যা হবে না। তা এখন আমরা জজম দিয়ে দেখি একবার। হাই যদি জজম দেওয়া হয় তাহলে কেমন হবে?
দেখেন একেবারেই সহজ। আহ আহ ইহ ই উহ। উহ আগে একদিন এই বিষয়টা বলা হয়েছিল যে অনেক সময় আমাদের হয় কি এক হরফে যজম থাকলে তো যজমের আগের হরফের যে হরকতটা থাকে ওইটা একটু লম্বা হয়ে যায়। তো এই আগের হরফের যে হরকতটা আছে ওইটাকে লম্বা করা যাবে না। আগে যেমন আহ আহ না আহ, হামজার উচ্চারণটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ইহ, তো এখানে ইহ ইহ, হামজার জেরটাকে একটু লম্বা করা, তারপর এখানে বলার সময় উহ উহ, এভাবে লম্বা টান রাখা যাবে না, এইভাবে আহ 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 ইহ ইহ ই উহ 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 উহ। উহ উহ আবার আহ। আহ আহ একটু আগে কিন্তু আমাদের হামজাটা গেছে, তো হামজার মাঝে হামজা শক্ত ঠিক রাখতে হবে। হামজার শক্তর মাঝে যেন দুর্বলতা না আসে হার কারণে, তা হামজাটা শক্তই রাখবো। আহ 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 ইহ ইহ ই উহ উহ উহ। উহ হার মাঝে ইনশাল্লাহ কারো সমস্যা হবে না, হয়তো হামজাটার মাঝে একটু সমস্যা হয়। এরপরে দেখি, এরপরে পরের 2 নাম্বার মাখরাজটা কি? 2 নাম্বার মাখরাজটা আইন হা হ্যাঁ আচ্ছা আচ্ছা, রফিকুল ভাই আপনি বলেন তো 2 নাম্বার মাখরাজটা কি, একটু বিস্তারিত বলেন তো 2 নাম্বারের মাখরাজের। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। এবার 2 আইন নম্বর এবং মাখরাজ হার হলকের মধ্যখান হইতে আইন হা। হ্যাঁ, এবং আইন আইন আর হা। হার মাঝে মাখরাজগত একটু পার্থক্য আছে। হ্যাঁ, মাখরাজগত একটু পার্থক্য আছে, ওই পার্থক্যটা কি? হলকের শুরু হইতে এর শেষের প্রথম, এই যে এটা শেষ হয়ে গেলে এরপরে হলকের মধ্য মধ্যখানেই মধ্যখানের প্রথমে হচ্ছে আইন। জি, হলকের মধ্যখানে নিচের অংশে হলো আইন, উপরের নিচের অংশে হা। হা উপরের অংশে উপরের অংশে হা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এবার সাজ্জাদ হোসেন শাহেদ ভাই, আপনি আইনের সিফত কি এটা শুনান তো একটু। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আইনের কি সিফত? ওস্তাদ আইনের হচ্ছে জাহাদ, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতা, ইদলাক। ইজলাকের হরফ কয়টি সাজ্জাদ ভাই? হ্যাঁ ওস্তাদ। জি, ইজলাকের হরফ কয়টি? ওস্তাদ শেষেটা ইসমাত, ইজলাক হরফ 6টি। ইসমাত, ফা, দাল, মিম, হ্যাঁ ঠিক নুন, আছে, ইসমাত, লাম, বা। হ্যাঁ এটাই। ফারা মিন বললাম। তো দেখি এখন আইনের মাঝে আমরা কি কাজ করব। তো আইন হরফটার মাঝে আমাদের অনেকের একটু সমস্যা হয়। হ্যাঁ ঠিক আছে সাজ্জাদ ভাই, ঠিক আছে। তো আইনের প্রথম সিফাতটা হলো, তো আইনের যে সমস্যাটা, এইটা একটা জাতীয় পর্যায়ের সমস্যা। এইটা মনে করেন এই সমস্যাটা পার্সোনালি নেই, একটা মহামারীর রূপ। আইনের সমস্যাটা একটু ব্যাপক। তো কারো ক্ষেত্রে দেখা যায় আইনটা একেবারেই উচ্চারণ হইতেছে না, অতিরিক্ত শিথিল হয়ে যাইতেছে, আর কারো ক্ষেত্রে এত বেশি চাপাচাপি হইতেছে যে আইনের আওয়াজটা
অক্ষতভাবে বাহিরে আসে না, একেবারে আইনের আওয়াজটা ক্ষত বিক্ষত হয়ে যায়, এত বেশি জোরাজুরি করা হয় আইনের আওয়াজটা বের করার জন্য। তো এটা একটা জাতীয় পর্যায়ের সমস্যা আইনের মাঝে। আমার প্রথমে আইনের মাখরাজ জানলাম, সিফতও জানলাম। প্রথম কি কাজটা আইনের? বাতাস বন্ধ। তো আইনের মাঝে বাতাসগত যে সমস্যাটা, এটা সাধারণত থাকে না, বাতাসটা বের হয় না। তো এইখানে সমস্যাটা তত নেই। আইনের বিশেষত সমস্যা হয় হলো তাওয়াসসুত সিফতের মাঝে। আইনের উচ্চারণে প্রথম সমস্যাটা হলো মাখরাজ, যেটা মাখরাজের স্থানটা সঠিক ব্যবহারটা আমাদের, অর্থাৎ মাখরাজের যে অংশ ব্যবহার হওয়া উচিত হলকের মধ্যখানে যাইতে চায় না, এইটা একটা সমস্যা। আর সিফতগত আইনের যে সমস্যাটা হয় ওইটা হলো তাওয়াসসুত। যারা মাখরাজের ব্যবহার করতে পারে না আইনের ক্ষেত্রে, তাদের তো আলাদা বিষয়, মাখরাজেই সমস্যা। আর যাদের মাখরাজটা ঠিক থাকে তাদের সমস্যাটা হয় বিশেষভাবে তাওয়াসসুতের মাঝে। তো এই তাওয়াসসুতের কাজটা ছিল যে আওয়াজটা শক্তও হবে না, আবার আওয়াজটা নরমও হবে না, আওয়াজটা মাঝামাঝি রাখতে হবে। তো এই মাঝামাঝি রাখার জন্য আমার যেটা করতে হবে, তো মাখরাজে বেশি জোরাজুরি করা যাবে না, মাখরাজে একটু শিথিলতা থাকবে, আবার অতিরিক্ত শিথিলতা না, আবার কঠোরও না। এই বিষয়টা আইনের মাঝে বিশেষভাবে লক্ষণীয়। আর বাকি যে সিফাত আছে ইস্তিফাল, ইনফিতা এবং ইসমাত, ইস্তিফালে জিব্বার গোড়া নিচে থাকবে, এইটা থাকে। ইনফিতা জিব্বার মধ্যখান নিচু থাকবে, এইটাও আলহামদুলিল্লাহ এখানে সমস্যা হয় না। আর ইসমাত যদি মাখরাজের ব্যবহারটা ঠিক থাকে তো মাখরাজি স্থিরই থাকে। আর আপনাদেরকে এই বিষয়টা বলা হয়েছিল আগে যে ইজলাক ইসমাত সিফতের যে কাজটা, এইটা মাখরাজ থেকে স্বাভাবিকভাবে স্বভাবজাতগতভাবে এইটা আদায় হয়। তো এইটার জন্য আলাদা আমাদের পরিশ্রম করতে হয় না। তো আইনের উচ্চারণে আমরা বিশেষভাবে যেটা খেয়াল রাখবো ওইটা হলো আমাদের মাখরাজটা সঠিক ব্যবহার হইতেছে কিনা। তো আইনের মাখরাজের ক্ষেত্রে হলকের মধ্যখান তো আইনের মাখরাজ নির্ণয়ের ক্ষেত্রে হলকের মধ্যখানে আমরা একটা আঙ্গুল রাখতে পারি, হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় যে হলকের কোথায় চাপ লাগতেছে। যদি চাপ না লাগে হাত দিয়ে একটু হলকের মাঝখানে চাপ দিই, তো চাপ দিলে হলকের যে অংশটার ভিতরে একটু চাপ অনুভূত হবে, তো ওই অংশটা হলকের মাঝ দিয়ে চেপে রাখার চেষ্টা করি, এমন একটা আওয়াজ। এই যে মানুষ যখন গড়গড়া করে, গড়গড়া করলে হলকের মধ্যখানের একটু ব্যবহার হয়, মুখে পানি নিয়ে যখন করে তখন হলকের মধ্যখানের একটু ব্যবহার হয়। তো আমরা আপাতত এইটা করতে পারি যে হলকের মধ্যখানে হাত রাখি, হাত রেখে একটু চাপ দিয়ে ধরি, দেখি যে কোন অংশটা হলকের মধ্যখান। তো ওই অংশটা যখন হলকের ভিতর থেকে, ভিতরের অংশ থেকে বোঝা যাবে বাহিরের চাপের কারণে, তো ওই অংশটা চেপে ধরার চেষ্টা করি আইনের ক্ষেত্রে। আইনের জবর দিয়ে উচ্চারণটা কি হবে? আ। আচ্ছা, যারা আমার সাথে অডিওতে ছিলেন আসেন, আপনারা তিনজন আসেন। আ আ। আমরা এখানে আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তো এইখানে যেহেতু আমরা আলাদাভাবে তিলাওয়াত করতেছি না, এই উচ্চারণটা যদি হালকা লম্বা হয় সমস্যা নেই, একটু লম্বা হলে হোক, সমস্যা হবে না। এখানে বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ঢিলও দেওয়া যাবে না। যাদের একটু সমস্যা হইতেছে এইভাবে একটা আওয়াজ বের করার চেষ্টা করি। ওই যে বললাম যদি হলকের মধ্যখান থেকে না হয় তো হলকের মধ্যখানে আমি বাহির থেকে আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিই, গলা যখন চেপে ধরে হলকের মাঝখান দিয়ে যে আমাদের অনেকের ওই গলার মাঝখানে একটা উঁচু হাড় থাকে, তো ওই হাড়ের নিচে ওই হাড়টা আমার যেটা উঁচু আছে ওই উঁচু অংশের নিচে হইতে একটু হলকের মধ্যে আমার গলা অনুযায়ী আমি বলতেছি। তো আপনি আপনার গলার উচ্চতা
ওস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না ওস্তাদ, আপনার অডিও মিউট হয়ে গেছে। উস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম উস্তাদ, আপনার অডিও মিউট হয়ে গেছে কিন্তু। আচ্ছা, ওস্তাদ মানে বের হয়ে গেছে, আবার ঢুকতেছে। আসসালামু আলাইকুম। আমার একটু ফোন আসছিল তো, লাইনটা কেটে গেছে, আমি ঢুকতে পারতেছিলাম না, সমস্যা হইতেছিল। তো আমরা আইনের বিষয়ে আলোচনা করতেছিলাম। তো আইনের ওই যাদের মাখরাজটা আমরা ঠিক জায়গাটা চিনতে পারতেছি না, বা মাখরাজ থেকে আওয়াজটা বের করতে পারতেছি না, বা মাখরাজটা কোন জায়গায় এটা চিহ্নিত হইতেছে না, ওই ক্ষেত্রে আমরা হলকের মাঝখানে একটু চাপ দিই, আঙ্গুল দিয়েই হলকের মাঝখানে হাত দিয়ে চাপ চাপ দেওয়ার পর যে অংশটা অনুভূত হয় ভিতর থেকে ওই অংশটা একটা চাপ রাখার চেষ্টা করি। এইটা এইভাবে। তো আগে যেহেতু আমাদের উচ্চারণটা ঠিক মতো হইতেছে না, তো যাদের হয় না, তো তারা এইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। গড়গড়া দেওয়ার সময় যে অংশটা ব্যবহার হয় এর একটু নিচের অংশ, আর গলার মাঝে চাপও রাখবেন একটু। যখন দেখবেন যে আপনি ওই অংশটা হলকের ওই অংশটা চাপ দিতে পারতেছেন, তো তখন থেকে উচ্চারণ শুরু করবেন। আ সূরার মাঝে আবাসা 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 আবদুন, আব্দুল্লাহ অনেকের নাম আছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আলাইহিম আলা আলা সিরাতিম মুস্তাকিম, আলা আলা। তারপর আমরা দুরূদ শরীফের মাঝে পড়ি ওয়া আলা আলি ওয়া আলা আলাল্লাহি, তারপর আলাইহিম 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 আলাইহিম। বেশি চাপ দিলে হলকে শুরুতে যায় না। হ্যাঁ, বেশি চাপ দিলে হলকে শুরুতে যাবে না। আপনার হলকের মধ্যখান ব্যবহার করেও বেশি চাপ দেওয়া যায়। যেমন আমি দেখাই, বেশি চাপ দিতেছি, আমি এই চাপটা হলকের, এটা কিন্তু ঠিক না, এটা বেঠিক, এটা ভুল। আপনি হলকের মধ্যখান থেকে যদি বেশি চাপ দিয়ে উচ্চারণ করি তখন উচ্চারণটা কেমন হবে, তখন আইনটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। এত বেশি চাপ রাখা যাবে না। এখন শুরুর অবস্থায় যারা হলকের শুরুটা নির্ধারণ করতে পারতেছেন না, তো তারা এখানে একটু অতিরিক্ত চাপ দিয়া এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিবেন। আমাদের এই জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে বা একটু আবর্জনা হয়ে গেছে, তো ওই জায়গাটা পরিষ্কার করার জন্য একটু বেশি বাড়াবাড়ি করতে হবে, যাতে আমাদের ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এবার যদি আমরা জেড দিয়ে দেখি আর জবর দিয়ে যদি ঠিক হয়ে যায়, তখন জেড দিয়ে আর সমস্যা থাকে না, বুঝে আসছো? জেড দিয়ে একবার দেখেন, রি রি রি
হ্যাঁ, এই আইনের ক্ষেত্রে অনেকের দেখছি একটা আগে উচ্চারণের আগে একটা অতিরিক্ত আওয়াজ বের হয়ে যায়, যেমন ই কেন? এখানে হরফ একটা, হরকত একটা, উচ্চারণ হবে একটা। এখন যদি আমি বলি ই, তো আগে একটা ই হয়ে গেল। ই কি জিনিস? ই না, শুধু শেষের টুক প্রয়োজন হবে আমাদের। রি 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 আছে না কোরআন শরীফে মাঈশাতান 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 মাঈ মাঈ রি 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 এটা একটা কৌশল। অনেক সময় হয় কি একটা হরফ আলাদা আলাদা একসাথে আলাদাভাবে না হইলে আর একটা হরফের সাথে মিলাই দিলে অনেক সময় ওইটা ঠিক হয়ে যায়। আইন রি রি আমাদের অনেকের নাম আছে না, সাঈদ, সাঈদুন, সাঈদ, সাঈদ, তারপর সাঈদ, সাঈদ, سعيد 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 সাঈদ, তারপর سعيد সাঈদ, সাঈদ, سعيد সাঈদ, سعيد সাঈদ, سعيد শাঈর, শাঈর, রি। سعيد তারপরে এবার যদি আমরা একটু পেশ দিয়ে দেখি, পেশ দিয়ে দেখলে হরকতের মাঝে জেরের উচ্চারণটা একটু মুশকিল। পেশ আর জবরের তুলনায় জেরের উচ্চারণটা একটু মুশকিল মনে হয়। পেশ দিয়া রু رو রু রু, رو এখন একেবারে ঠুকগুলো হয়ে যাবে। রু রু, যেমন আ রু, আউযু, 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 তারপর নাউযু, নাউযু বিল্লাহ, নাউযু, রু 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 রু। আমরা তিনটে এবার একসাথে দেখি কি হয়। আ রি রি রু রু, আ রি রু, আ রি রু, একসাথে আ রি রু, আ রি রু, আ রি রু, আ রি রু, আমাদের সময় শেষ, তো জজম দিয়ে একবার দেখি। আ আ আ আ আ আ আবুদু 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 ওয়ালা আনা আবুদু। সূরা কাফিরুর মাঝে আছে না, ওয়ালা আনা আবুদু, আ ولا أعبد তারপর উ, আইনের মাঝে কিন্তু আওয়াজ চালু রাখতে হবে। উ উ উ, তো এখানে আমার ইর দেওয়ার দরকার ছিল। আচ্ছা পরে দেখেন ইর ইর
ইর ear, আ ইর ear, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমাদের সময় আজকে শেষ। তো আমরা আগামীকালকে এই শুধুমাত্র 3টা হরফ, শুধুমাত্র এই 3টা হরফকে চেষ্টা করব যেন সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি। শুধুমাত্র এই 3টা হরফকে আমরা চেষ্টা করব যেন এই 3টা হরফ আমাদের ঠিক হয়ে যায়। যাব ইনশাআল্লাহ। এই 3টা হরফ আমাদের বেশি সমস্যা হবে আইনের মাঝে। হামজার তুলনায় আইন আমাদের সমস্যাটা একটু বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে। হামজাটা আর আইনটা, হার ক্ষেত্রে ইনশাআল্লাহ এখানে আমাদের সমস্যাটা তেমন হবে না। তো হামজা এবং আইনটা এইখানে আমরা বিশেষভাবে দেখার চেষ্টা করব। একজনে প্রশ্ন করছিলেন বেশি চাপ দিলে হলকের শুরুতে চলে যায় কি না? বেশি চাপ দিলে হলকের শুরুতে যায় না। আপনি যদি মাখরাজের যে অংশে চাপ দেবেন ওই অংশেই চাপ পড়বে, অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা নেই। আর যত চাপ দেওয়া হচ্ছে স্থান উপরে উঠতেছে, তো স্থান উপরে উঠবে না। এইটা হলো আমার ওই স্থান নির্ণয়ে একটু সমস্যা হইতেছে। আমি যদি বেশি চাপ দেই ওইখানেই থাকবে, নিচেই থাকবে, ওই হলকের মধ্যখানে থাকবে, উপর নিচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এইটা আগামীকালকে সারাদিন আমরা যে কাজই করি না কেন ওই কাজের মাঝে যদি একটু এই দিকে খেয়াল করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের একটু হলেও পরিবর্তন হবে। তো কারো কিছু বলার থাকলে 2-1 মিনিটে বলতে পারেন, তারপর আমরা আমাদের ক্লাস শেষ করবো আজকে। শাকিল ভাই। জি ওস্তাদ, ওই যে বায়ের বা এর সাথে যে আমাদের যে হামজার যে জজমটা ছিল ওইখানে মুখ গোল করে আবার যখন হামজার সময় একটু সোজা করাটা মানে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। ওইটা আমি দিছিলাম কেন, সাধারণত জেরের সাথে যখন হামজা লেখা হয়, জেরের পরে যখন হামজা লেখা হয় তখন ইয়া লেখে ইয়ার উপরে হামজার ব্যবহারটা করা হয়। আর পেশের পরে যখন হামজা লেখা হয় তখন ওয়াও লেখে ওয়াও এর উপর হামজার ব্যবহার। এটা লেখার একটা রীতি, আরবি লেখার কিছু নিয়ম আছে, এটা রসমে খত বলে, অর্থাৎ লেখার রীতি। ওই অনুযায়ী লিখছি। বাকি যদি আমি আলিফ দিয়েও লিখতাম সমস্যা ছিল না, তো মূল লেখার রীতি অনুযায়ী লিখছিলাম, তো এই জন্য না স্যার, যে বলছিলাম যে মুখটা যখন বা পেশ বু তারপরে যখন হামজার উপর জজম দিয়ে পড়তে যাই তখন ওই যে মুখটা গোল করার পরে বললেন যে আবার একটু যে হাসির মতো একটু মুখটা সোজা করে নিতে, ঠোঁটগুলা সোজা করে নিতে হবে। এইটা হলো কি, কারণ জজম যুক্ত হরফ সব সময় মুখ খোলা রেখে উচ্চারণ করতে হয়। তো যখন আমরা বা পেশ বু বললাম, বু বললে ঠোঁটটা গোল হলো, কিন্তু হামজার মাঝে যখন যাব তখন এই গোল ভাবটা ভেঙে ফেলতে হবে, এটাকে আর ধরে রাখা যাবে না। বু 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 শেষ হইলো সাথে সাথে আমরা ঠোঁটটা খুলে দেওয়ার চেষ্টা করব। এটা যতটুকু সম্ভব চেষ্টা করব, হামজার মাঝে গিয়েও যেন ঠোঁটটা গোল না থাকে। আচ্ছা ঠিক আছে মোর্শেদ ভাই। জি ঠিক আছে মোর্শেদ ভাই। জি উস্তাদ, জি হামজা জের ই আর ইয়া জের ই দুইটার মৌলিক পার্থক্যটা কোথায়? মানে মাখরাজে শুধু হবে না আরো কোথায় আছে? একটা হইছে হামজা আর ইয়ার সিফাতগত পার্থক্য আছে, মাখরাজগত পার্থক্য আছে। হামজা জের ই এটা হলো শক্ত হলকে শুরু থেকে, আর ইয়াজের এটা একটু নরম। আর আমরা ওই হরফের যে সিফত পড়ছি সিফত অনুযায়ী ইয়ার সিফত কিন্তু দুর্বল, ইয়ার সিফতটা কিন্তু দুর্বল সিফত অনুযায়ী। তো ইয়াজের ই জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইয়া ই, যেমন সাইয়িদুন সাইয়িদুন সাইয়ি জাইয়িদুন শাই শাই আই আই সাই। তো এখানে যদি হামজা থাকতো তাহলে আই ই হইতো, ই আই ই আই ই, কিন্তু আমি এই বলতেছি না, আই ই। তো এইখানেই দেখবেন যে ইয়ার আওয়াজটা একটু ভাষা থাকে, একটু হালকা, আর হামজার আওয়াজটা একটু শক্ত ধরনের। সাজ্জাদ ভাই
সাজ্জাদ হোসেন শাহিদ ভাই আর কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ ভাই। আচ্ছা সাজ্জাদ ভাই একটু কথা বলি, আমাদের সময় তো শেষ, যাদের প্রশ্ন নেই যদি কোনো কাজ থাকে আপনারা যেতে পারেন। হ্যাঁ সাজ্জাদ ভাই বলেন। ওস্তাদ আমি যতদূর বুঝছি যে হামজা আর ইয়ার মধ্যে পার্থক্যটা, মেইন পার্থক্যটা হচ্ছে সিদ্ধা আর একটা হচ্ছে রিখোয়া। মানে ইয়ার ক্ষেত্রে আমার জিনিসটা একটু নরম হবে, যেহেতু রিখোয়া সিফাত অত মাখরাজটা আমি অত জোরে ধাক্কা লাগবে না, প্রেসারটা একটু কম হবে মাখরাজের। আর হামজার ক্ষেত্রে প্রেসারটা অনেক বেশি হবে, শক্তিশালী হবে। এই তো হ্যাঁ হ্যাঁ, এই একটা পার্থক্য আছে। আর মাখরাজগত পার্থক্যটাও কিন্তু বড় বিষয়। হামজার মাখরাজটা হলো হলকের শুরুতে আর ইয়ার মাখরাজটা জিহ্বার মধ্যখানে। তো এই মাখরাজগত পার্থক্যটাও অনেক বড় পার্থক্য। জি ওস্তাদ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে এই 3টা হরফকে একটু দেখে আসার চেষ্টা করব, একটু সময় দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে আমরা সামনের দিকে যাব, কারণ আমাদের হাতে সময় তো আর বেশি নেই, আমাদের হাতে আর সময় 18 দিনের মতো আছে। তো এই 18 দিনের অর্ধেক সময়ের ভিতর আমরা এটা শেষ করে 2-1টা সূরা মস্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।